देश ও রাজ্যে সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। সেটা ভাঙা মার মন্তব্যের জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের। ধর্মতলাতেই শহীদ দিবস করতে যায় কালীঘাট তৃণমূল, চিঠি গেল কলকাতা পুলিশে। পাতাল থেকেও তুলে আনুন, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা ভান্ডারে একই পরিবারের দুই মহিলাকে পাবেন ৩,০০০ টাকা, জেনে নিন নতুন নিয়ম। দিল্লি বিজেপিতে বড় রদবদল, ১১টি জেলায় নতুন দল ঘোষণা, নারীদের জন্য বড় চমক। আসছে বিস্তারিত খবরে। পালা বদলের রাজ্যে হুমকি ও হুঁশিয়ারির কোনো স্থান নেই বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমকি বা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সেই তালিকা থেকে কেউই বাদ পড়ছেন না। এবার উস্কানিমূলক মন্তব্য করে বিপাকে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু কি কারণে এই অভিযোগ? পুলিশ সূত্রে খবর, বহরমপুরে একটি জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন হুমায়ুন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন ওই জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না, কেস দেবেন। ওরকম কেস আমাদের অনেক আছে, আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নেবেন না। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝবো না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে তাহলে ছাড়বো না, আমি নিজেই নেতৃত্ব দেব। হুমায়ুনের এই মন্তব্যের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির যুব মোর্চা। সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। হুমায়ুনের মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। উস্কানিমূলক কোনো বক্তব্য থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। আমজনতা উন্নয়ন পার্টির প্রধানের এহেন মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, এমন মন্তব্য যারা করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ফের ভুগতে হবে। ৫ জন লোক হলেও ধর্মতলায় যাব। ২১শে জুলাই শহীদ দিবস পালন নিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা পুলিশের কাছে সেই বিষয়ে চিঠি দিল কালীঘাট তৃণমূল। ২১শে জুলাই শহীদ দিবস ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে পালনের অনুমতি চেয়ে পুলিশের কাছে ওই চিঠি গেল। গত কয়েক দশক ধরে যেমন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের তরফে শহীদ দিবস পালন করা হয়েছে, এবারও তেমন ভাবে ওই জায়গায় ২১শে জুলাই পালন করতে চায় তৃণমূল। তবে সেই আবেদন মঞ্জুর হবে কি, সেই প্রশ্ন উঠছে। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব দেখা গিয়েছে। দল ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল সরাসরি দুই ভাগ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে হাতে গোনা নেতা রয়েছেন। দিদির ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসও শিবির বদল করেছেন। এই অবস্থায় তৃণমূলের মেগা ইভেন্ট শহীদ দিবস কিভাবে হবে, কোথায় হবে, কারা করবে, সেই চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই আবহে দিন কয়েক আগে ফোনে কর্মীদের জন্য নেত্রীর বার্তা, ৫ জন লোক হলেও ধর্মতলায় যাব। এরপরই কলকাতা পুলিশকে শহীদ দিবস পালনের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হলো। রাজ্যে পালা বদলের পরে তৃণমূল কংগ্রেসে মুষল পর্ব দেখা গিয়েছে। দল ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূল সরাসরি দুই ভাগ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে হাতে গোনা নেতা রয়েছেন। দিদির ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও শিবির বদল করেছেন। সংগঠন বাঁচিয়ে রাখতে ২১এর মঞ্চে সম্ভবত নয়া বার্তাকে সামনে রেখে জামায়াত করতে চাইছে তৃণমূল। আমরা বেঈমান নই ব্যানারে আয়োজন করা কর্মী সভা থেকে মমতা ফোন ও বার্তায় বলেন, শহীদ স্মরণ কর্মসূচি বছর বছর ধর্মতলাতেই করে এসেছে তৃণমূল। এবারও পুলিশের অনুমতি পেলে সেখানে সেই কর্মসূচি হবে। ৫ জন কর্মী থাকলেও মিটিংয়ে যাব। ২১শে জুলাই সমাবেশের প্রস্তুতি মঞ্চ থেকে মমতার বক্তব্য, যাদের শুভবুদ্ধি আছে তারা ফিরে
আসুন। মনে রাখবেন, যারা গিয়েছেন তারা না ঘরকা না ঘটকা, টাকার লোভে আমরা দল বিক্রি করে দিতে পারবো না। রাজনৈতিক মহলে একাংশের মতে সংগঠন বাঁচাতে ধর্মতলার সমাবেশের মঞ্চকেই শেষ হাতিয়ার করতে চাইছেন মমতা। তাই বিদ্রোহীদের দলে ফেরানোর শেষ চেষ্টা হাতছাড়া করতে চাইছেন না কালীঘাট তৃণমূল সুপ্রিমো। এদিকে তৃণমূল রাজ্যে পরাজিত হতেই বিরোধী হিসাবে প্রদেশ কংগ্রেসও খানিক অক্সিজেন পেয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। প্রদেশ কংগ্রেস এবার 21শে জুলাই পালন করতে চায়। এদিকে তৃণমূল রাজ্য পরাজিত হতেই বিরোধী হিসাবে প্রদেশ কংগ্রেস ও খানিক অক্সিজেন পেয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশে। প্রদেশ কংগ্রেসও এবার 21শে জুলাই পালন করতে চায়। এবার কংগ্রেস 28 বছর পর প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের কথায় এই কর্মসূচি শুধু শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেসের ধারাবাহিক সংগ্রামেরও অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। সদর দপ্তর বিধান ভবনের বাইরে এসে একেবারে শহীদ রাহুল গান্ধীকে এই শহীদ স্মরণে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 21শে জুলাই শহীদ স্মরণের আসল উদ্দেশ্য নষ্ট হয়েছে বলে নিশানা প্রদেশ কংগ্রেসের। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় কোনো অভিযুক্তকে রেহাই দেওয়া হবে না। অপরাধীদের ধরতে প্রয়োজনে পাতাল খুঁড়ে বের করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকালে বাগনানের পাইকপাড়া গ্রামে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শনিবার বিকালে নিহত প্রশান্ত দের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুনের ঘটনার পর থেকেই তিনি গোটা বিষয়টি ব্যক্তিগতভাবে নজরদারি করছেন। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে এসপিকে করার নির্দেশ দেওয়া হয়েছে। দরকার হলে পাতাল থেকেও অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। পুলিশ মন্ত্রী হিসাবে এটা আমার দায়িত্ব। 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দায়িত্ব নিল সরকার। শুধু আশ্বাস নয়, প্রশান্ত দের পরিবারের আর্থিক সুরক্ষার বিষয়টিও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরিবারের এক সদস্যকে স্থানীয় বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকুরির ব্যবস্থা করা হবে। নিহতের বৃদ্ধ বাবা মায়ের যাবতীয় দায়িত্ব, আর্থিক নিরাপত্তার বিষয়টি সরকার সুনিশ্চিত করবে। উল্লেখ্য, গত 17 জুন বাগনানের পাইকপাড়ায় নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে বিজেপি। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার কাঁথিতে নিজের বাড়ি ফেরার পথে বাগনানে থেমে নিহত কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সিআইডি এই তদন্ত চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আজকের করা নির্দেশের পর এখন বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ ও সিআইডি তল্লাশি অভিযান আরও জোরদার হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হলে কারা 3000 টাকা করে পাবেন তা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সরকার জানিয়েছে, যোগ্যতার শর্ত আলাদাভাবে আবেদন করে প্রকল্পের সুবিধা পেতে পারেন। পশ্চিমবঙ্গের মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা করে পেতে শুরু করেছেন। যারা এখনো প্রথম কিস্তি পাননি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে জুলাই মাসের 1 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তির টাকা ঢোকার পর থেকে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ আরও বেড়ে গেছে। সূত্র মারফত জানা গেছে, এখনো পর্যন্ত আনুমানিক 1 কোটিরও বেশি মহিলার তথ্য রাজ্য সরকারের অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। এই বিশাল সংখ্যক আবেদনকারীর তথ্য প্রক্রিয়াকরণ করে পর্যায়ক্রমে সুবিধা দেওয়া হচ্ছে। এই সংখ্যায় প্রমাণ করে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প রাজ্যের সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলা উপভোক্তা ছিলেন, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়া হচ্ছে। তবে এবার শুধু যোগ্য প্রকৃত প্রয়োজনগ্রস্তরাই এই সুবিধা পাবেন। এটি এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত প্রশ্নের উত্তর। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে, একই পরিবারে যদি একের বেশি মহিলা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাহলে তারা প্রত্যেকেই আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। কোনো আবেদন শুধুমাত্র একই পরিবারের সদস্য হওয়ার কারণে খারিজ হবে না। একই ছাদের নিচে থাকা পরিবারের বিভিন্ন প্রজন্মের মহিলারা একই সাথে এই প্রকল্পের সুবিধা নিতে
পারবেন। অর্থাৎ একই বাড়িতে যদি মেয়ে, বৌমা এবং শাশুড়ি তিনজনই যোগ্য হন, তাহলে তিনজনই আলাদাভাবে আবেদন করে ৩,০০০ টাকা করে পাবেন। এমনকি একসাথে রান্না করে খেলেও কোনো সমস্যা নেই। এই নিয়ম অনেক পরিবারের জন্য বড় স্বস্তির খবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে দুটি মূল শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই দুটি শর্ত পূরণ করলে এবং অন্যান্য যোগ্যতার মানদণ্ড মিললে যে কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী। একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যদি একই বাড়িতে পরিবার আলাদা হয় সেক্ষেত্রে প্রত্যেকে আলাদাভাবে আবেদন করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক পরিবারের জন্য আলাদা পরিবার প্রধান নির্ধারণ করা বাধ্যতামূলক। এই নিয়মটি না মানলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদনের আগেই নিশ্চিত করুন আপনার পরিবারের কাঠামো এবং সেই অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। যারা এখনো আবেদন করেননি তাদের জন্য সুখবর হলো, আগামী 25শে আগস্ট পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ রয়েছে। 27শে মে থেকে অফলাইন এবং 1 জুন থেকে অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে। 12 পাতার ফর্ম নিয়ে প্রথম দিকে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও প্রথম কিস্তির টাকা পাওয়ার পর থেকে সেই সংশয় কেটে গেছে। তাই দেরি না করে আজই আবেদন সেরে নিন। যারা এখনো আবেদন করতে পারেননি তারা সরাসরি রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারেন। অনলাইন প্রক্রিয়া অনেকটাই সহজ এবং ঘরে বসে সম্পূর্ণ করা সম্ভব। তবে আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকে। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে ডিবিটি লিংক থাকা একেবারেই বাধ্যতামূলক। ডিবিটি লিংক না থাকলে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাওয়া সম্ভব হবে না। তাই আবেদনের পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা তা এখনই যাচাই করুন এবং না থাকলে দ্রুত সংযুক্ত করুন।